সিনেমার পর্দাতে নায়ক নায়িকাদের দেখলে আমরা অনেক অবাক হই যে 50 বছর 60 বছর বয়সেও তাদের দেখতে কিভাবে 30 বা 35 বা সর্বোচ্চ 40 বছরের মনে হয়। অথচ আমাদের আশেপাশে যে সকল চাচা মামা খালা ফুপুরা রয়েছেন তারা যেন 40-45-এ যেতে যেতেই তাদের 8 জন 10 জন করে বার্ধক্যের ডাক্তার দেখাতে হয়। আজকের ভিডিওতে আমি এমন 16টি পয়েন্ট বলবো খুব সংক্ষেপে অল্প সময়ের ভিতরে, যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি নিজেও শেষ বয়সে সুস্থ থাকতে পারবেন। সাধারণত যৌন সচেতনতার পাশাপাশি বার্ধক্যের সুস্থতা নিয়েও কিন্তু আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করে থাকি। আজকের ভিডিওটাও সেরকম অন্যধর্মী হবে। 16টি গুণ বা ক্যারেক্টারিস্টিক্সের ভেতরে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার শরীরে মাংসের ঘনত্ব কতটুকু আছে। এই জিনিসটাকে আপনি চাইলে ডেক্সা স্ক্যান পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারেন, কিন্তু যদি আপনি পয়সা খরচ করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা সহজ উপায় আছে যেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো আপনার শরীরে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার মাংসের ঘনত্বটা কমতে থাকে। আপনি যদি এই জিনিসটাকে ধরে রাখতে চান তাহলে খুব সহজ দুইটি উপায় আছে, দুইটি খাবার এবং একটি কাজ। খাবার দুইটির ভেতরে একটি হচ্ছে পালং শাক এবং অপরটি হচ্ছে কোকো পাউডার। তো এই দুইটি খাবার যদি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন করে খেতে পারেন, বিশেষ করে কোকো পাউডারটা যদি দুধের সঙ্গে খেতে পারেন, শাকটা যদি আপনি ভাতের সঙ্গে বা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাংসের ঘনত্বটা বজিয়ে থাকবে এবং বয়স বৃদ্ধি হতে থাকলেও সার্কোপেনিয়া নামক যে ভয়ঙ্কর অভিশাপ বয়স্ক মানুষদেরকে গ্রাস করে ফেলে, অর্থাৎ এই মাংসের ঘনত্ব কমে যাওয়া, এই সার্কোপেনিয়া থেকে কিন্তু আপনি মুক্ত থাকবেন। এবং এর পাশাপাশি আরেকটা উপায় হচ্ছে ওয়েট রেজিস্ট্যান্ট ট্রেনিং করা, অর্থাৎ হাঁটা চলা করা, উঠবস করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা। তো এই একটা গেল হচ্ছে মাংসের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার শরীরে চর্বির পরিমাণ। যদি আপনি শরীরের চর্বির পরিমাণ 12 থেকে 15% ভেতরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ভাত খাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। আমাদের সমাজে একটা খুব বড় ভুল ধারণা আছে যে আমরা যদি তেল চর্বি এই জিনিসগুলো বেশি খাই তাহলে আমাদের শরীরে চর্বির পরিমাণ বাড়বে। এটা কিন্তু আসলে একটা খুব বড় ভুল এবং একরকম বলা যায় মিথ্যা কথা, যে জিনিসটাকে আমাদের সমাজে একটা ক্যান্সারের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি যদি চিনি বেশি খান, আপনি যদি ভাত বেশি খান, এই জিনিসগুলোই কিন্তু আপনার লিভার চর্বিতে পরিণত করে আপনার শরীরে জমা করবে। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনি যে গরুর গোশের চর্বি খাচ্ছেন বা খাসির গোশের চর্বি খাচ্ছেন, আপনি চিন্তা করে দেখেন একটা গরু বা একটা খাসি কি পরিমাণে তেল ঝোল চর্বি খায়? কিছুই তো খায় না, খায় ঘাস লতা পাতা। তো এই কারণে যদি এই ঘাস লতা পাতায় সে পরিমাণের চাইতে বেশি খায়, সেটাই কিন্তু তার স্টোমাকে অ্যাবজর্ব হয়ে চর্বি হিসেবে শরীরে জমা হয়। এবং আপনার ক্ষেত্রেও কিন্তু এর থেকে খুব বেশি ব্যতিক্রম নয়। শুধুমাত্র একটা পার্থক্য আছে যে তারা ঘাস লতা পাতা হজম করতে যে এনজাইম লাগে সেটা তাদের থাকে, আর আমাদের মানুষদের থাকে না। তো এই কারণে মনে রাখবেন অতিরিক্ত যাই খাবেন আপনি সেটাই শরীরে চর্বি হিসেবে জমা থাকবে। এই জন্যে আপনি গরুর গোশ খেতে পারবেন না, আপনি খাসির গোশ খেতে পারবেন না, এই জাতীয় যে ভুল ইনফরমেশন আছে এটা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার শরীরে হাড়ের ঘনত্ব কতটুকু আছে। যদি হাড়ের ঘনত্ব আপনি জানতে চান সেক্ষেত্রে বোন স্ক্যান একটা খুব ভালো পদ্ধতি। যদি আপনি পয়সা খরচ করতে না চান তাহলে মনে রাখবেন আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তখন আপনার শরীরের মাংসপেশি শক্তিশালী হয় এবং আপনি যখন সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নিচে নামেন তখন আপনার শরীরের হাড়গুলো শক্তিশালী হয়। এছাড়া উঠবস করা বা লাফ দড়ি খেলা এগুলোও কিন্তু আপনার শরীরের হাড়কে মজবুত করতে পারবে যদি আপনি হাঁটাহাঁটি জগিং এগুলো না করতে চান। এর পরবর্তী পয়েন্টটা হচ্ছে আপনার রেস্টিং হার্ট রেট। এটা কি জিনিস? আপনি যখন 5 মিনিট বিশ্রামে থাকেন এর পরবর্তীতে আপনার হার্টের হৃদস্পন্দন কত গতিতে আছে, এটা যদি অন্তত পক্ষে 70 বা 70-এর নিচে হয়, 60-এর ঘরে হয়, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার শরীরের এক্সিলেন্ট পারফরমেন্স আছে। এবং তো এটাকে যদি আপনি মাপতে চান, যদি নিজে হাতে নিজের পালস আপনি গণনা করতে না পারেন সেক্ষেত্রে একটা পালস অক্সিমিটার আপনি ব্যবহার করতে পারেন। হয়তো 800 900 বা 1000 টাকা দাম নেবে। এটা আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট যে কোনো জায়গাতে বসে থেকে এরপরে আপনার আঙ্গুলে লাগিয়ে দেখবেন। যদি এটা 70 বা 80-র উপরে থাকে বুঝে নেবেন আপনার শরীরের স্বাস্থ্য ওভারঅল খারাপের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং যদি এটা 60 বা 60-এর ঘরে থাকে সেক্ষেত্রে বুঝবেন বাংলাদেশের অন্য সব মানুষের থেকে আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো আছে। এবং এটা যারা প্রফেশনাল অ্যাথলেট তাদের ক্ষেত্রে কিন্তু 5-এর ঘরে বা 40-এর ঘরেও কিন্তু অনেকের ক্ষেত্রে নেমে আসতে পারে, কারণ তাদের ফিটনেসটা অনেক এক্সিলেন্ট এবং তাদের বার্ধক্য রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম। পরবর্তী ইন্ডিকেটর হচ্ছে আপনার সেক্সুয়ালিটি, অর্থাৎ আপনার ভেতরে যদি যৌন চাহিদা, আকাঙ্ক্ষা এবং সেক্সুয়াল পারফরমেন্স ভালো থাকে এটাও কিন্তু একটা মার্কার যে আপনি বার্ধক্যে সুস্থ থাকবেন। পরবর্তী
বিষয়টিও এর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে ফার্টিলিটি। অর্থাৎ আপনার যদি এমন হয় যে বয়স 45-50-এ যাওয়ার পরও আপনি বাবা হতে পারছেন, বা মেয়েদের ক্ষেত্রে 40-45-এও সে মা হতে পারছে, বা তার মাসিকটা এখনও কন্টিনিউ আছে, এটাও কিন্তু একটা ইন্ডিকেটর যে আপনি বার্ধক্যে সুস্থ থাকবেন। পরবর্তী টপিকটা খুব কমন, সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। যদি আপনার ব্লাড প্রেশার 140-এর নিচে থাকে উপরেরটা, এবং নিচেরটা 90-এর নিচে থাকে, এটাও কিন্তু একটা খুব ভালো ইন্ডিকেটর যে আপনি সুস্থ আছেন। পরবর্তী যে দুইটি টপিক আমি বলবো, এটা হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। এর ভেতরে একটা হচ্ছে আপনার ভাস্কুলার ফাংশন, অর্থাৎ আপনার শরীরের রক্তনালী কতটা নরম, কতটা ইলাস্টিক আছে, এই জিনিসটা কিন্তু আপনি একটা ক্যারোটিড ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে নিতে পারেন। এতে হয়তো আপনার আইসিইউতে স্ট্রোক করে ভর্তি হওয়ার পরে 4 লাখ 5 লাখ টাকা খরচের হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন। এবং মনে রাখবেন, এই প্রত্যেকটা টপিক নিয়েই কিন্তু পরবর্তীতে আমি আরও বিস্তারিত এবং ডিটেলস ভিডিও বানাবো। এ কারণে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাবার জন্য। এবং পরবর্তী টপিকটি হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, অর্থাৎ আপনার শরীরে নতুন রক্তনালী এবং নতুন কোষ তৈরির ক্ষমতা কতটুকু আছে সেটা জানা। একদম ফ্রি এবং আপনি চাইলেই যেটাকে উন্নতি করতে পারেন এমন একটি টপিকের কথা বলবো, যেটা আপনার বার্ধক্যের সুস্থতা নিশ্চিত করবে। সেটা হচ্ছে ঘুম। যদি আপনার ভেতরে দিনকে দিন ঘুমের ঘাটতি বাড়তে থাকে, অবশ্যই মনে রাখবেন যে আপনি সময়ের আগে অবশ্যই বুড়ো হয়ে যাবেন। এবং একটা রাতের ঘুম যদি আপনার কম হয়, সেটা কিন্তু আপনার শরীরে এনকে সেলের কার্যকারী ক্ষমতা কমিয়ে দেয়, যেটা আপনার শরীরে ক্যান্সার হওয়ার জন্য একটা খুব ভালো ফার্টাইল গ্রাউন্ড তৈরি করে। অর্থাৎ ক্যান্সার হওয়ার প্রবণতা আপনার ভেতরে প্রতি একটি রাতের ঘুম কম হওয়ার কারণে বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া কিছু কঠিন টার্ম আছে, যেমন আপনার কোষের ভেতরে যে ডিএনএগুলো আছে, এদের যে টেলোমারেজ আছে, এটা কতটুকু ক্ষয় হচ্ছে, টেলোমারেজ নতুনভাবে তৈরি হওয়ার প্রক্রিয়া কতটুকু আছে, এই জিনিসগুলো পরীক্ষা করে জানতে গেলে আসলে অনেক টাকা পয়সা খরচ হয়। এজন্য ওইদিকে এই ভিডিওতে আমি যাব না। লাস্ট যে 1-2টি কথা বলে আমি এই ভিডিওটি শেষ করে দেব, সেগুলো হচ্ছে আপনার হাতের গ্রিপ স্ট্রেংথ কতটুকু আছে, এর পাশাপাশি আপনার ব্লাড সুগার কেমন থাকে। এই দুইটি জিনিসও কিন্তু আপনার বার্ধক্যের সুস্থতার জন্য খুব বেশি পরিমাণে ভূমিকা রাখে। মাসেল স্ট্রেংথের জন্য লাস্ট যে আমি কথাটি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আসলে আপনার হাতের গ্রিপ স্ট্রেংথ, অর্থাৎ শক্ত করে মুঠ করবার ক্ষমতা। এটা মাপার জন্য একটা মেশিন পাওয়া যায় গ্রিপ স্ট্রেংথের। সেই মেশিনে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার হাতের গ্রিপ স্ট্রেংথটা আসলে কত বছর বয়সী মানুষের সঙ্গে করেসপন্ড করে। এটা হতে পারে একজন 80 বছর বয়সে কারোর গ্রিপ স্ট্রেংথ 40 বছরের একজন পুরুষের মতো হতে পারে। আবার দেখা যাচ্ছে 30 বছরের কারো গ্রিপ স্ট্রেংথ কিন্তু হতে পারে 45 বছরের কারো সমান। তো এজন্যে এই জিনিসগুলো যদি আমরা অ্যাসেস করতে পারি, এবং এগুলো নিয়ে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে গবেষণা এবং রিসার্চ হচ্ছে যে কিভাবে মানুষকে তার বার্ধক্যে সুস্থ রাখা যায়, যেন কাউকেই তার জমি জাতি ভিটা বাড়ি বিক্রি করে কর্পোরেট হাসপাতালের হাতে এই টাকাগুলো তুলে দিতে না হয়। আপনি শুধুমাত্র আপনার খাবার দাবার, আপনার জ্ঞান এবং আপনার অনুশীলন ডিসিপ্লিনের মাধ্যমে আপনার শেষ বয়সটাকে উপভোগ্য করে তুলতে পারেন, এবং যেন আপনার কষ্টের সঞ্চয়ের টাকা কোনোভাবেই ডাক্তার, চিকিৎসা বা হাসপাতালের কাছে তুলে দিতে না হয়। তো আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব বাংলাদেশের ভেতরে এই বার্ধক্যের সুস্থতার জন্য একটা হেলথ রেভলিউশন তৈরি করে ফেলার, যেন আমরা সবাই মিলে একসাথে আমাদের শেষ বয়সটা আমাদের নাতিপুতি এবং পরিবার পরিজনের সঙ্গে সুস্থতার সঙ্গে কাটাতে পারি, এবং আমাদের পরকালের জন্য আমরা যেন ভালোভাবে প্রস্তুত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ হাফেজ।